ভোটের তারিখ নির্ধারণী প্রাধান্য পাবে ডক্টর ইউনূস তারেক রহমানের বৈঠকে। স্বাগত জানাতে সভাস্থলে থাকবেন প্রবাসী নেতাকর্মীরা। রাজধানীর বাইরেও চোখ রাঙাচ্ছে করোনা। রাজশাহীতে 15 দিনে আক্রান্ত 30। ডেঙ্গুর হটস্পট বরগুনা। চিকিৎসক সংকটে ভোগান্তি চরমে। দেশে আগামী 2 থেকে 3 দিনেও তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই। বাড়ছে অস্বস্তি। দিল্লিতে 45 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় রেড অ্যালার্ট। কক্সবাজারের 120 কিলোমিটার সৈকতে ডুবে মৃত্যুর মিছিল। মাত্র 5 কিলোমিটার এলাকায় পর্যটকের নিরাপত্তায় লাইফগার্ড। এবং অভিবাসন নীতি বিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র। শহরে শহরে ছড়িয়ে পড়েছে ক্ষোভ। লস অ্যাঞ্জেলেসে ব্যাপক বিশৃঙ্খলা। স্বাগত জানাচ্ছি এখন ঢাকায়। সঙ্গে আছি আমি শরীফ রওশন। শুরুতেই জানাবো প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফরের খবর। শুক্রবার লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠকে জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনার সম্ভাবনা থাকলেও প্রাধান্য পাবে নির্বাচনের দিনক্ষণ নির্ধারণের ইস্যুটি। এমনটাই জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দুই নেতার এই শীর্ষ বৈঠক থেকে রাজনৈতিক অঙ্গনে তৈরি হওয়া অনেক প্রশ্নের জবাব পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে। সেই সাথে নতুন বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন তা আরও মসৃণ হবে বলেও মত বিশ্লেষকদের। বাকিটা জানাচ্ছেন জাওয়াত মাহমুদ। ডক্টর মুহাম্মদ ইউনূসের যুক্তরাজ্য সফরে সবচেয়ে আলোচিত হচ্ছে লন্ডনে প্রধান উপদেষ্টার সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠককে ঘিরে। বিদেশের মাটিতে শীর্ষ দুই নেতার বৈঠককে কেন্দ্র করে কেন এত আলোচনা, সেই বিষয়ে জানতে চেয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর কাজী মারুফুল ইসলামের কাছে। বেগম খালেদা জিয়া এবং আমি যদি বলি আরও স্পষ্ট করে যে তারেক জিয়ার সমর্থন বা সহযোগিতা ছাড়া আসলে কোনো সিদ্ধান্তই জাতীয়তাবাদী দলের পক্ষে বাস্তবায়ন করা কিংবা নেওয়া সম্ভব না। ফলে যেহেতু আগামীতে আমাদের কাছে দুটো গুরুত্বপূর্ণ বিষয়, একটা হচ্ছে যে সংস্কার কার্যক্রমের বাস্তবায়ন এবং তৃতীয়ত হচ্ছে একটা সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান। সেই বিচারে এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে যে উত্তাপ এবং যে অস্থিরতা আছে সেই অস্থিরতাটা কমিয়ে এটাকে একটা স্থিতিশীল পরিবর্তনের জায়গায় নিতে পারবে বলে আমার কাছে মনে হয়। কাজী মারুফুল ইসলাম এই বৈঠককে চলমান রাজনৈতিক অনিশ্চয়তা কমানো ও স্থিতিশীল জায়গায় নিয়ে আসার উদ্যোগ হিসেবে ব্যাখ্যা যেমন করছেন, তেমনি এই অধ্যাপক এটিও মনে করছেন নির্বাচন নিয়ে সরকার ও বিএনপির মধ্যে যে অনাস্থা তৈরি হয়েছে এ নিয়ে বিএনপির পক্ষ থেকে দায়িত্বশীল ভূমিকা পালন না করলে নতুন বাংলাদেশ নির্মাণে যে রূপান্তরের কথা আলোচনা হচ্ছে তা বিঘ্নিত হবে। আগামী যে নির্বাচনটা আসছে সেই নির্বাচনে এই রাজনৈতিক দলটির সম্পূর্ণ অংশগ্রহণ দরকার। অংশগ্রহণটা শুধু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা অর্থে নয়, এই নির্বাচনটাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রতিটা পর্যায়ে এই রাজনৈতিক দলটার অংশগ্রহণ দরকার। বাংলাদেশ একটা রূপান্তর প্রক্রিয়ার মধ্য দিয়ে আছে। এই রূপান্তর প্রক্রিয়াতে অন্যতম স্টেক হোল্ডার হচ্ছে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল। ফলে তাদের কাছ থেকে দায়িত্বশীল ভূমিকা যদি তারা পালন না করেন তাহলে এই রূপান্তর প্রক্রিয়াটা অনেকভাবে বিঘ্নিত হবে। পলিটিক্যালি আনব্রিডিং সিজন হচ্ছে। আর বৈঠক ঘিরে যখন জাতীয় রাজনীতিতে তুমুল আলোচনা, তখন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলছেন প্রধান উপদেষ্টার আগ্রহেই এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। দুই নেতার আলোচনায় জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুগুলো নিষ্পত্তি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সালাউদ্দিন আহমেদ। মানে প্রধান উপদেষ্টা যে সমস্ত বিষয়গুলো আলাপ করতে চাইবেন এবং আমাদের দলের পক্ষ থেকে আমাদের নেতা জনাব তারেক রহমান যে সমস্ত বিষয়গুলো আলাপ করবেন এগুলো অবশ্যই জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট এবং জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যু। এগুলো আলাপ আলোচনার মধ্য দিয়ে একটা নিষ্পন্ন হবে বলে, একটা জায়গায় আসবে বলে আমি বিশ্বাস করি এবং সারা জাতির প্রত্যাশাও তাই। তবে বৈঠকে অন্যান্য আলোচনা ছাপিয়ে নির্বাচনের সময় নির্ধারণেই সবচেয়ে বেশি প্রাধান্য পাবে বলে জানান বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের এ নেতা। নির্বাচনের সময়সীমা নিয়ে তো আলাপ আলোচনা হতেই পারে এবং সেটা মানে প্রধান উপদেষ্টাকে যৌক্তিকভাবে আমরা আগেও বুঝিয়েছি। আমরা স্ট্যান্ডিং কমিটির সিদ্ধান্তক্রমে আমাদের বিবৃতি দিয়েছি, আমরা নিজেরা প্রতিক্রিয়া জানিয়েছি। এটা ওনাকে বোঝানোর চেষ্টা করা হবে যেহেতু সংস্কার বিচার এগুলো কোনো সমস্যা নয়, এগুলো চলবে চলমান প্রক্রিয়া, সুতরাং আর কোনো অজুহাতে নির্বাচন
ডিসেম্বরের পরে পিছানোর আমরা কোনো কারণ খুঁজে পাইনি। ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠক দেশের রাজনীতির ইতিবাচক পরিবর্তন আনবে বলে মনে করছেন রাজনীতি সংশ্লিষ্টরা। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর যুক্তরাজ্যে মালিকানাধীন সম্পদ জব্দ করেছে দেশটির ন্যাশনাল ক্রাইম এজেন্সি এনসিএ। বুধবার এ তথ্য নিশ্চিত করেছে আল জাজিরার ইনভেস্টিগেশন ইউনিট। এর আগে সাইফুজ্জামান চৌধুরীর সম্পদ জব্দ করার অনুরোধ জানিয়ে যুক্তরাজ্যের এনসিএর কাছে লিখিত চিঠি পাঠায় বাংলাদেশ সরকার। এর জেরেই মূলত তার সম্পদ জব্দ করা হয় বলে তথ্যে উঠে আসে এক প্রতিবেদনে। একই সঙ্গে অর্থ আত্মসাতের দায়ে তার বিরুদ্ধে এখন তদন্ত চলছে। দেশজুড়ে বাড়ছে করোনা সংক্রমণ। পরিস্থিতি মোকাবেলায় মহাখালী স্বাস্থ্য অধিদপ্তর থেকে বিভিন্ন হাসপাতালে হস্তান্তর করা হবে টেস্ট কিট। সেখানে আছেন সহকর্মী আসিফ ইকবাল, আমরা বিস্তারিত জানতে যুক্ত হচ্ছি তার সাথে। আসিফ, টেস্ট কিট হস্তান্তর করা কি শুরু হয়েছে কিনা, সেখানের সবশেষ কার্যক্রম কি দেখছেন, বিস্তারিত জানাবেন। রওশন যেমনটি বলছিলেন, আসলে বাংলাদেশ এবং দেশের আশেপাশের বিভিন্ন দেশে কিন্তু যেই পরিমাণ করোনা বাড়ছে তার পরিপ্রেক্ষিতে কিন্তু গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক একটি প্রেস ব্রিফিং করেছিলেন। সেখান থেকে যখন তাকে প্রশ্ন করা হয়েছিল যে করোনার যে টেস্ট কিট সেটির কোনো সংকট আছে কিনা, তখন তিনি আমাদের যেটি জানিয়েছিলেন যে টেস্ট কিটের কোনো সংকট নেই এবং টেস্ট কিট আরও আসছে এবং সেই টেস্ট কিটগুলো আগামীকাল অর্থাৎ আজ থেকে বিভিন্ন হাসপাতালে আরও কিছু হাসপাতালে টেস্ট কিট হস্তান্তর করা হবে। তো সেই কথার প্রেক্ষিতে কিন্তু আজকে আমরা মহাখালী স্বাস্থ্য অধিদপ্তর যেটি আছে সেখানে আমরা এসেছি। এখন পর্যন্ত আমরা টেস্ট কিট হস্তান্তরের কোনো কার্যক্রম দেখতে পারিনি। ধারণা করা হচ্ছে সেটি দুপুরের পর থেকে শুরু হতে পারে। রওশন, আপনাকে জানিয়ে রাখি, আসলে বাংলাদেশ সহ পার্শ্ববর্তী দেশ ভারত এবং সিঙ্গাপুরেও কিন্তু আসলে নতুন করে করোনার প্রাদুর্ভাব দেখা যাচ্ছে এবং যে করোনার নতুন একটি ধরন সেটির কিন্তু আসলে একটি আতঙ্ক জাগাচ্ছে। তো সেই পরিপ্রেক্ষিতে কিন্তু কালকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক কিন্তু একটি সংবাদ সম্মেলন করেছেন। তিনি সেখানে আমাদের যেটি জানিয়েছেন যে নতুন যে ভেরিয়েন্টটি আছে করোনা ভাইরাসের সেটিতে আতঙ্কের কিছু নেই। তিনি যেটি বলছেন যে যদি এখন থেকেই সচেতনতা বা সচেতনভাবে কার্যক্রম চালানো যায় সেক্ষেত্রে অনেক অংশেই এই নতুন যে ধরনটি আছে সেটিকে কিন্তু মোকাবেলা সম্ভব। সেক্ষেত্রে কিন্তু কালকে স্বাস্থ্য অধিদপ্তর থেকে কয়েকটি দিক নির্দেশনা দেওয়া হয়েছে। সেই দিক নির্দেশনার মধ্যে রয়েছে মাস্ক ব্যবহার করা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, যারা বয়স্ক আছে পরিবারের তাদের প্রতি বিশেষ যত্ন নেওয়া সহ বেশ কিছু দিক নির্দেশনা কিন্তু ছিল এবং এখান থেকে বলা হচ্ছে যে যদি এখন থেকেই যদি সচেতনভাবে কাজ করা যায় বা এখন থেকেই যদি সচেতনতা অবলম্বন করা যায় তাহলে কিন্তু নতুন যে ধরনটি আছে তাতে কিন্তু আতঙ্কিত হওয়ার বা ভয় পাওয়ার কিছু নেই বলে কিন্তু আসলে কালকে স্বাস্থ্য অধিদপ্তর থেকে কিন্তু ব্রিফিংয়ে জানানো হয়। তো স্বাস্থ্য অধিদপ্তর থেকে এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সর্বশেষ। পরবর্তীতে যদি কোনো আপডেট থাকে সেটি জানানোর চেষ্টা করব। রওশন। মহাখালী থেকে করোনা পরিস্থিতির সবশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী আসিফ ইকবাল। এদিকে চট্টগ্রামে করোনা পরিস্থিতি সামাল দিতে সব প্রস্তুতি নিচ্ছে স্বাস্থ্য বিভাগ। এরই মধ্যে জেনারেল হাসপাতাল এবং সিটি কর্পোরেশনে মেমন হাসপাতালকে ডেডিকেটেড হিসেবে ঘোষণা করা হয়েছে। তবে কুমিল্লাতে এখন পর্যন্ত নেই কোনো করোনা টেস্ট করার কিট, বেহাল আইসিইউ। বিস্তারিত জানাতে চট্টগ্রাম জেনারেল হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফাইসাল করিম এবং কুমিল্লা জেনারেল হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন খালেদ সাইফুল্লাহ। তবে শুরুতেই ফাইসাল, আপনার কাছে জানতে চাই যে করোনার জন্য যে ডেডিকেটেড হাসপাতাল করা হয়েছে সেখানে রোগীর সংখ্যা কেমন দেখছেন? রওশন, আমরা আছি চট্টগ্রামের জেনারেল হাসপাতালে, যেটিকে করোনা রোগীদের সেবার জন্য গতকাল সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে যারা করোনা রোগী পাওয়া যাবে তাদেরকে এখানেই চিকিৎসা দেওয়া হবে। গত সর্বশেষ যেটি রিপোর্ট চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে, সেখানে মাত্র একজন করোনা রোগী শনাক্ত হয়েছে। যদিও আমরা জেনারেল হাসপাতালে এসে কোনো রোগী এখনও পাইনি, তবে তারা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন। তারা জানিয়েছেন কোভিডের জন্য আলাদা যে ওয়ার্ড সেটি তারা প্রস্তুত করেছেন এবং আমরা দেখছি একদম নতুন একটি ওয়ার্ড এখানে প্রস্তুত রাখা হয়েছে, যেখানে
15টি শয্যা তারা আইসোলেশন ওয়ার্ড হিসেবে রেখেছেন এবং পাশাপাশি 5টি আইসিইউ রাখা হয়েছে। তবে এখনও আসলে প্রস্তুতি পর্যায়ে আছে যেটি দেখছি। এখানে অধিকাংশ বেড প্রস্তুত করা হয়েছে, অক্সিজেনের যে সরবরাহ সেটি নিশ্চিত করা হয়েছে। তবে আইসিইউর ক্ষেত্রে আমরা যেটি জানি যে জেনারেল হাসপাতালে 8টি আইসিইউ বেড চালু আছে, যার মধ্যে একটি মাত্র ভেন্টিলেটর চালু, যেখানে আরও ভেন্টিলেটরের প্রয়োজন করোনার ক্ষেত্রে, এবং তারা এর মধ্যে 5টি বেডকে আইসিইউর 5টি বেডকে করোনা রোগীদের জন্য ডেডিকেট করেছেন বলে জানিয়েছেন। এবং আমরা যে দেখছি জনবলের একটি সংকট আছে, সেক্ষেত্রে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বা যারা স্বাস্থ্য বিভাগের আছেন তারা জানিয়েছেন প্রয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে যারা স্বাস্থ্যকর্মী আছে তাদেরকে এনে ঘাটতিটি পূরণ করা হবে। এবং আমরা যেটি জানি যে আসলে দীর্ঘ বছর পর বা কয়েক বছর পর আসলে করোনার প্রকোপ আবার বাড়তে শুরু করেছে এবং সে কারণে অনেক যন্ত্রপাতি কিন্তু বিকল হয়ে গেছে এবং সেগুলো আনার জন্য কিন্তু চেষ্টা চলছে। ঢাকায় কিন্তু এগুলো নিয়ে তারা তাদের আবেদন করেছেন। তবে এটি আসলে যেহেতু ঈদের ছুটির সময় সেহেতু কিছুটা সময় লাগছে। আর চট্টগ্রামের সিটি কর্পোরেশনের যে মেমন হাসপাতাল আছে সেখানেও কিন্তু করোনা রোগী ভর্তি করা হবে, সেখানেও তারা প্রস্তুতি রেখেছেন। এবং পাশাপাশি চট্টগ্রামের যারা মেডিকেল কলেজ হাসপাতাল আছে সেখানেও কিন্তু করোনা ওয়ার্ড প্রস্তুত করা হচ্ছে। এবং আমরা যেটি জানি যে চট্টগ্রামে আসলে বিভিন্ন উপজেলা পর্যায় থেকেও প্রচুর করোনা রোগী এসেছিল গতবার, কিন্তু আসলে এবার আসলে চট্টগ্রাম মহানগরে অধিকাংশ রোগী পাওয়া গেছে। গত এক সপ্তাহের যদি হিসেব করি আমরা, তাহলে 5 জন করোনা রোগী শনাক্ত হয়েছে এবং সবশেষ রিপোর্ট অনুযায়ী গতকাল রাত পর্যন্ত আরও একজন করোনা রোগী পাওয়া গেছে। তবে ওয়ার্ডগুলো বা করোনার যেই আলাদা করে ডেডিকেটেড হাসপাতাল আছে সেখানে কিন্তু এখনও কোনো করোনা রোগীর দেখা আমরা পাইনি। রোশন। এবার আমরা কুমিল্লার পরিস্থিতি জানতে চাই। খালেদ সাইফুল্লাহ, আপনি আমাদেরকে জানাবেন যে কুমিল্লাতে যেহেতু টেস্ট কিট নেই এখন পর্যন্ত, সেই ক্ষেত্রে রোগীরা যদি টেস্ট করাতে চায় সেক্ষেত্রে কোথায় যাচ্ছেন, এবং সেই সঙ্গে জানাবেন যে করোনার সংক্রমণ ঠেকাতে কী ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। রওশন, করোনা আবার নতুন করে আসছে এই খবর কিন্তু মানুষের মধ্যে বেশ আতঙ্ক উদ্বেগ তৈরি করছে। কারণ ইতিপূর্বে যখন করোনার সংক্রমণ মহামারী রূপে দেখা দিয়েছিল কুমিল্লা কিন্তু বেশ ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং অনেক মানুষের মৃত্যু হয়েছিল এই জেলায়। তো নতুন করে করোনার সংক্রমণের খবরে কিন্তু কুমিল্লার মানুষের মধ্যে এই উদ্বেগ নতুন করে দেখা দিয়েছে। এবং কুমিল্লা সিভিল সার্জনের সাথে কিছুক্ষণ আগে কথা বলেছিলাম, তিনি জানিয়েছেন যে করোনা কিট এবং ভ্যাকসিনের জন্য তারা আবেদন করেছেন। কিছু ভ্যাকসিন এসেছে যেটা বয়স্ক মানুষ এবং বৃদ্ধ, তাছাড়া খুবই অসুস্থ যারা এবং যারা গাইনির গুরুতর পেশেন্ট, সে সকল রোগীদেরকেই কিন্তু তারা প্রাথমিকভাবে করোনার ভ্যাকসিন দেওয়ার জন্য তারা সিদ্ধান্ত নিয়েছেন এবং তারা আসলে তাদেরকে সেই ভ্যাকসিন দেওয়া হবে। তাছাড়া কিটের জন্য কুমিল্লা জেলায় 5,000 এবং উপজেলাগুলোতে 3,000 2,000 কিট করে কিন্তু চাহিদা দেওয়া হয়েছে। তিনি সেই কথাগুলোই বলছিলেন। এবং করোনা আসলে অনেকদিন পর আসার কারণে তাদের এখানে যে আইসোলেশন ব্যবস্থা ছিল এবং সেগুলোতে কিন্তু অনেকদিন ব্যবহার না থাকার কারণে সেগুলো অনেক যন্ত্রপাতি বিকল প্রায়। এবং এখানে কুমিল্লা জেনারেল হাসপাতালে করোনার সময়কালীন যে আইসিইউ প্রতিষ্ঠা করা হয়েছিল 10টি বেডের, সেগুলোতে কিন্তু 2024-এর ডিসেম্বরে কিন্তু সেই প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় সেখানে কিন্তু একটা অচলাবস্থা সৃষ্টি হয়েছে। এখন এখানে যারা অন্যান্য রোগী ভর্তি আছেন সেটা হার্টের পেশেন্ট এবং নিউমোনিয়া এবং গাইনির পেশেন্ট 2-4 জন রোগী ভর্তি আছেন। কিন্তু করোনার প্রস্তুতিমূলকভাবে যে এখানে এই আইসিইউগুলো ব্যবহার করা হবে অথবা যদি প্রয়োজন পড়ে সেজন্য যে এক্সপার্ট টিম প্রয়োজন সেটি কিন্তু এই মুহূর্তে নেই। কারণ ডিসেম্বরে যে মেয়াদ শেষ হয়েছে তার ফলে কিন্তু এখানে যারা কর্মরত ছিলেন আইসিইউর করোনাকালীন সময় যারা কাজ করেছিলেন তাদের কিন্তু মেয়াদ শেষ হওয়ার কারণে তারা কিন্তু এখানে কাজ করছেন না। অর্থাৎ এই যে আইসিইউগুলো কুমিল্লা মেডিকেল কলেজেও 20 সজ্জার আইসিইউ রয়েছে, সেগুলোতে কিন্তু একই অবস্থা। তো এগুলো যদি সচল করতে হয় তাহলে নতুন করে প্রকল্প নিতে হবে কিংবা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তের প্রয়োজন। তো কুমিল্লা প্রায় 60 লাখ মানুষের একটি জেলা, এখানে কিন্তু আসলে করোনা সংক্রমণ খুব প্রাদুর্ভাব বিস্তার করলে কিন্তু মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিশ্চয়ই এই বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে, এটাই প্রত্যাশা সবার। রওশন। করোনা পরিস্থিতির সবশেষ খবর জানাতে আমাদের সাথে কুমিল্লা থেকে যুক্ত ছিলেন সহকর্মী খালেদ সাইফুল্লাহ এবং এর আগে যুক্ত ছিলেন সহকর্মী ফয়সাল করিম। এদিকে আবারও বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। বরিশাল বিভাগে বুধবার পর্যন্ত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছে 261 জন। এ নিয়ে বিস্তারিত জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফেরদৌস সোহাগ। সোহাগ, হঠাৎ করে ডেঙ্গুর প্রকোপ বাড়ার কারণ কি, আর হাসপাতালে যারা সেবা নিতে আসছেন তারা কোনো সংকট দেখছেন কিনা? ধন্যবাদ আপনাকে।
আপনি যথার্থই বলেছেন যে হঠাৎ করে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে গেছে, তবে কেন বেড়েছে এর সুনির্দিষ্ট কোনো তথ্য স্বাস্থ্য বিভাগ বা স্বাস্থ্য অধিদপ্তর বা বরিশালের স্থানীয় বিভাগীয় বা জেলা প্রশাসনের কেউ স্বাস্থ্য সংক্রান্ত যারা কাজ করেন সুনির্দিষ্ট করে জানাতে পারেননি। তবে তারা একটা ধারণা দিয়েছেন, সেটি হচ্ছে যে যেহেতু ঈদের ছুটি ছিল, ঢাকা থেকে অনেক মানুষ বরিশাল অঞ্চলে বাড়িতে এসেছিল, সময় মতো তাদের যে জ্বর ছিল কিন্তু চিকিৎসা সেবা তারা পাননি বা নেননি। এসব কারণে হয়তো যখন চিকিৎসা সেবা পাওয়া শুরু করেছেন তখন একসাথেই দেখা গেছে যে এই রোগীর সংখ্যা বেড়ে গেছে। আমরা রয়েছি ইমার্জেন্সি বিভাগে, সেখানে সামনে যারা এখন দেখা যাচ্ছে তাদের কেউ কেউ ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন জায়গা থেকে এসেছেন। একটা তথ্য জানিয়ে রাখি, স্বাস্থ্য বিভাগ থেকে আমরা যে তথ্য পেয়েছি তার মধ্যে দেখা গেছে যারা আক্রান্ত হয়েছেন এখন তাদের 41 জনের মধ্যে বয়স রয়েছে 26 থেকে 30 বছর বয়সী। আমি যে তথ্যটি জানাচ্ছি এটি গতকাল প্রকাশিত হয়েছিল এবং এই তথ্যটি কিন্তু স্বাস্থ্য বিভাগ থেকে দেওয়া হয়েছিল। সারা দেশে আক্রান্ত হয়েছিল 288 জন, এর মধ্যে বরিশাল বিভাগই রয়েছে 261 জন, শুধু বরগুনাতে রয়েছে এর মধ্যে 202 জন। আর বরিশাল জেলায় গতকালকের যে তথ্য ছিল সেটি হচ্ছে 43 জন। শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে 43 জন, আর শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বরিশাল জেলায় ছিল 51 জন আক্রান্ত। একটা জিনিস জানিয়ে রাখি যে সাধারণত যে এই তথ্যগুলো প্রকাশ করা হয় দুপুরের পর থেকে সন্ধ্যার আগ পর্যন্ত, তার আগ মুহূর্ত পর্যন্ত। কিন্তু এখন যেহেতু সন্ধ্যার দুপুর গড়িয়ে বিকেল এখন পর্যন্ত হয়নি, স্বাস্থ্য বিভাগের সেই তথ্য আমাদের হাতে আসেনি। তবে আমরা স্থানীয়ভাবে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে খোঁজ নিয়ে যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে যে গতকালের চেয়ে রোগীর সংখ্যা বেড়েছে এবং সেটি এখন গতকালের চেয়ে 30 জন রোগী বৃদ্ধি পেয়েছে। এখন রোগীর সংখ্যা এখানে হাসপাতালে রয়েছে চিকিৎসাধীন 90 জন। এতটুকুই ছিল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর সবশেষ খবর। দেশজুড়ে চলছে মৃদু তাপপ্রবাহ, তবে গরমের অনুভূতি তীব্র। আগামী রোববার থেকে সোমবার বৃষ্টি শুরু হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে রাজধানীর আগারগাঁও থেকে যুক্ত হচ্ছেন জাহিদ হাসান। জাহিদ, রাজধানীতে গরমের তীব্রতা কেমন অনুভূত হচ্ছে, বিস্তারিত জানাবেন। রাজধানীর ঢাকায় এই জাতীয় সংসদ ভবন এলাকায় এই মুহূর্তে তাপমাত্রা রয়েছে 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াস, কখনো 33 কখনো 34 ডিগ্রি সেলসিয়াস। তবে যেটি অনুভূত হচ্ছে সেটি হচ্ছে 41 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অনুভূত হচ্ছে। এবং আজকে আবহাওয়া অফিস যে তথ্য দিয়েছে আবহাওয়া অধিদপ্তর, সেটি হচ্ছে দেশের 4টি স্থানে অর্থাৎ রংপুর, পাবনা, নীলফামারী, রাজশাহী এই অঞ্চলগুলোতে সবচেয়ে বেশি তাপমাত্রা রয়েছে এবং 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সেখানে রেকর্ড করা হচ্ছে বলে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে। এবং যেটি বলা হচ্ছে যে তাপমাত্রা যা রয়েছে তার থেকে 5-6 ডিগ্রি বেশি তাপমাত্রা অনুভূত হচ্ছে এবং ভ্যাপসা গরমের তীব্রতা এবং এর তাপ বেশি অনুভূত হওয়ায় ভ্যাপসা গরমের তীব্রতা বেশি থাকার কারণে মানুষের মধ্যে অস্বস্তি রয়েছে। মানুষের বাইরে কাজকর্ম করতে, চলাফেরা করতে বেশি গরমের মধ্যে কষ্ট হচ্ছে এবং মানুষ অতিরিক্ত ঘামছে এই ভ্যাপসা গরমের কারণে, এটি আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে। এবং যেটি আবহাওয়া অধিদপ্তর বলছেন যে আগামী সপ্তাহের শুরুর দিকে অর্থাৎ রোববার সোমবারের দিকে বৃষ্টিপাত হতে পারে, সেটি অল্প বৃষ্টি হতে পারে অথবা মুষলধারে বৃষ্টি হতে পারে। তবে তারা ধারণা করছেন তাদের কাছে যে তথ্য উপাত্ত রয়েছে তাতে রোববার সোমবারের মধ্যে বৃষ্টিপাত হতে পারে। রাজধানী ঢাকায় ছুটির আমেজ এখনও রয়েছে। সড়কে যানজটের সেই যে পুরাতন যে চিত্র, সবসময় কর্মব্যস্ত যে ঢাকা, সেই চিত্র এখনও ফিরে আসেনি। সেই ঢাকা এখনও ফিরে না আসলেও সড়কে যানবাহন চলাচল রয়েছে। তবে গরমের তীব্রতা রয়েছে ঢাকার বাইরে কাজ করতে গেলে এবং সড়কের মধ্যে দাঁড়ালে গরমের তীব্রতা বেশ অনুভূত হয় এবং যে তাপমাত্রা রয়েছে তার চেয়ে বেশি অনুভূতি থাকার কারণে মানুষের মধ্যে বেশি ভ্যাপসা গরমের যে প্রভাব সেটি পড়েছে এবং অস্বস্তিকর পরিবেশও রয়েছে। একই সঙ্গে মানুষ অতিরিক্ত ঘামছে এবং যার কারণে মানুষের মধ্যে শারীরিক যে দুর্বলতা সেটিও দেখা দিচ্ছে। এটি হচ্ছে আবহাওয়া অধিদপ্তরের আজকের সবশেষ তথ্য। বিজয় সরণি থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী জাহিদ হাসান। এদিকে তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা আছে এবং ময়মনসিংহ বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষেরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজশাহীর সাহেব বাজার 0 পয়েন্ট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান এবং ময়মনসিংহের পাতিঝুলি এলাকা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। তবে শুরুতেই রাকিব, আপনার কাছে জানতে চাই, রাজশাহীতে আজ গরমের তীব্রতা কেমন অনুভূত হচ্ছে? রওশন, একেবারে ভোর 6টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 28 ডিগ্রি সেলসিয়াস।
এবং এরপরে প্রতি ঘন্টা গেছে আর এবং তাপমাত্রা বেড়েছে। এবং কিছুক্ষণ আগেও আমরা যেটি আবহাওয়া অফিসের কাছ থেকে জানতে পেরেছি 35.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এবং রাজশাহীতে বাতাসের প্রবাহ একেবারেই গুমোটে একটা অবস্থা, গাছের পাতা যেন নড়ছেই না, এইরকম একটি অবস্থায় একেবারে ঘামছেন মানুষ প্রচণ্ড। এবং যারা ঘর ছেড়ে বের হয়ে এসেছেন তাদেরকে দেখছি আমরা যে অধিকাংশ জনই কিন্তু আসলে ছাতা ব্যবহার করছেন, যারা একেবারেই না বেরোলোই না তারা কিন্তু বের হয়েছে। এবং কর্মজীবী মানুষ, বিশেষ করে রিক্সা চালক, অটো রিক্সা চালক এবং এই সড়কের উপরে যারা কিনা ছোট ছোট ব্যবসা করে তাদেরকেও আমরা দেখছি যে ছাতা ফুটিয়ে কিন্তু তারা এই রোদের মধ্যে বসে আছেন। এবং যারাই ঘর ছেড়ে বের হয়ে এসেছেন তারাই বলছেন যে আসলে এই তীব্র রোদে কি যন্ত্রণাটা তাদেরকে আসলে বইতে হচ্ছে। একে তো তারা দরদরিয়ে ঘামছেন এবং সেই ঘামে ক্লান্ত হচ্ছেন, কখনো কখনো আমরা লক্ষ্য করেছি গাছের ছায়া খুঁজেছেন তারা বসার জন্য। এবং এই শহর এলাকায়, বাজার এলাকায় আমরা যেটি দেখেছি যে একটু ভবনের ছায়া যেখানে পেয়েছেন তারা কিন্তু সেখানে ছায়া নেওয়ার চেষ্টা করেছেন এবং বসে একটু জিরিয়ে নিচ্ছেন। অনেকে আমরা কিন্তু একটু ঠান্ডা পানি, ডাব অথবা ফলমূল আসলে খেতে দেখছি একটু প্রশান্তির জন্য। এবং বিশেষ করে রিক্সা চালক যারা আছেন তারা বলছেন যে এই রোদের মধ্যে আসলে রিক্সা চালাতে গিয়ে বিভিন্ন মালপত্র বহনে কিন্তু তাদেরকে ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে। এবং এই পিচ ঢালা পথে যখন তারা আসলে রিক্সা চালাচ্ছেন তখন এই যে সড়কের যে তাপের বিকিরণ সেটিও কিন্তু আসলে বাতাসের মধ্য দিয়ে একটু লু হাওয়ার মতো তাদের বইছে এবং এতে করে নানা ধরনের সমস্যায় পড়ছেন। আবহাওয়া অফিস যেটি বলছে যে আগামী 2-1 দিনের মধ্যে আসলে সহসা বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুব কম, যার কারণে এইরকম তীব্র গরমের মধ্য দিয়ে আসলে রাজশাহীবাসীকে যেতে হচ্ছে। এবং এই যে কোনো কাজের জন্য সড়কে বের হয়ে আসতে গেলে এই তীব্র গরমে তারা ভোগান্তির মধ্যে পড়ছেন এবং নানা ধরনের শারীরিক জটিলতা এবং রোগের মধ্যেও পড়ছেন। তো রওশন, এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ খবর। আমরা ময়মনসিংহের আবহাওয়ার খবর জানতে চাই, আমাদের সাথে যুক্ত হচ্ছেন ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, ময়মনসিংহে আজকের তাপমাত্রা কেমন আর জনজীবনে বিশেষ করে শ্রমজীবী মানুষের কি ভোগান্তিতে পড়ছে? জ্যৈষ্ঠের শেষ সময়ে এসে খরতাপে পুড়ছে কিন্তু সারা দেশ এবং তাপমাত্রার পারদ কিন্তু কমই বাড়ছে। সারা দেশের মতো ময়মনসিংহেও কিন্তু সহকর্মী রাকিব যেটা বলছিলেন যে ময়মনসিংহেও কিন্তু তাপমাত্রা কিন্তু কমানোই বাড়ছে। সকালের দিকে আমরা যেটা দেখেছিলাম যে 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল এবং 12টার পর থেকে 33 ডিগ্রি এবং যেটা আর কি 2টার পর থেকে বিকেল 4টা-5টা নাগাদ পর্যন্ত সেটি কিন্তু 34 ডিগ্রি সেলসিয়াসে গিয়ে পৌঁছাবে বলে আমরা জানতে পেরেছি। এবং যে তাপমাত্রা রয়েছে তার থেকে কিন্তু বেশি তাপমাত্রা কিন্তু আসলে অনুভূত হচ্ছে, পাশাপাশি গরম হাওয়া এবং এই উত্তপ্ত একটা পরিবেশের মধ্যে কিন্তু সাধারণ মানুষ যারা ঘর থেকে বেরিয়েছেন তারা কিছুক্ষণ পরপরই কিন্তু আসলে বিভিন্ন গাছের ছায়া জিরিয়ে নিচ্ছেন। অনেকে যারা আসলে সহ্য করতে পারছেন না বা শিশু থেকে শুরু করে বিভিন্ন কিশোর যারা রয়েছেন তারা আমরা দেখতে পেরেছি শহরে যে পুকুরগুলো রয়েছে সেখানে তারা গোসল করছেন এবং রাস্তার পাশে যে শরবতের দোকানগুলো রয়েছে, আখের শরবত, ডাব থেকে শুরু করে বিভিন্ন আইসক্রিমগুলো যে রয়েছে সেগুলো ঠান্ডা জাতীয় খাবার খাচ্ছেন, শরবত খাচ্ছেন, ফলমূল খাচ্ছেন এবং ডাবের পানি খাচ্ছেন। এবং চিকিৎসকরা যেটা বলছেন যে আসলে এই গরমের ভিতর যদি বিশেষ কোনো প্রয়োজন না থাকে তাহলে যেন কেউ আসলে বের না হয় এবং যারা আসলে বের হচ্ছেন তারা যেন ছাতা নিয়ে বের হন এবং কিছুক্ষণ পরপর যেন গাছের ছায়া আসলে জিরিয়ে নেয়। এবং এই গরমের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ঠান্ডা জ্বর নিয়ে কিন্তু বিভিন্ন রোগী কিন্তু আসলে ভর্তি হচ্ছে, বিশেষ করে শিশুদের যে একটা ঠান্ডা জ্বর সেটি কিন্তু আসলে ক্রমান্বয়ে বাড়ছে এবং শিশুদের প্রতি বিশেষ যত্ন নেওয়ার কথাও কিন্তু ডাক্তাররা বলছেন। বিশেষ করে এই গরমের মধ্যে শিশু থেকে শুরু করে যারা বয়োবৃদ্ধ আছে তারাই আসলে বেশি বিপাকে রয়েছে, পাশাপাশি রিক্সা শ্রমিক রয়েছেন, অটো শ্রমিক রয়েছেন, সিএনজি চালক রয়েছেন, তাদের সঙ্গে আসলে কথা বলছেন। তারা বলছিলেন যে কিছুক্ষণ পরপরই আসলে তাদের হয়তো অস্বস্তি লাগছে, একটু বমি ভাব লাগছে বা মাথা ঘোরাচ্ছে, তখনই কিন্তু আসলে তারা জিরিয়ে নিচ্ছেন এবং সারাদিনে যে তাদের রিক্সার যে জমা খরচ সেটি আসলে তুলতেও তাদের আজকে হিমশিম খেতে হচ্ছে। তারা আশা করছেন হয়তো সন্ধ্যার পর যদি মানুষ বের হয় শহরেও সেইভাবে তাহলে হয়তো তারা কিছু পেতে পারেন। এবং আরেকটি বিষয় সেটি হলো এখন কিন্তু এই মুহূর্তে কিন্তু ঈদে যারা বাড়ি এসেছিলেন তারা কিন্তু কর্মস্থলে ফিরছেন, সুতরাং কর্মস্থলে ফিরতে গিয়েও যারা আসলে এই মহাসড়ক থেকে শুরু করে বিভিন্ন বাস টার্মিনাল, ট্রেন স্টেশনে যারা যাচ্ছেন তাদেরকেও কিন্তু প্রচণ্ড গরমের মধ্যেই কিন্তু আসলে ঈদে বাড়ি ফিরতে হচ্ছে। সুতরাং এই গরমে বেশ একটা দুর্ভোগ কিন্তু নগরবাসী কিন্তু পোহাতে হচ্ছে। সব মিলিয়ে এই ছিল ময়মনসিংহ থেকে গরমের সর্বশেষ খবর আমার কাছে। তীব্র গরমে বেহাল দশা সাধারণ মানুষের এ বিষয়ে বিস্তারিত জানাতে ঢাকার বাইরে থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা। এখন ঘরে ফেরা প্রসঙ্গ।
ঈদ উদযাপন শেষে জীবিকার তাগিদে ফের কর্মস্থলে ফিরতে শুরু করেছেন নগরবাসী। উত্তরবঙ্গ থেকে ঢাকায় ফিরতে মহাসড়কের বিভিন্ন মোড় এবং বাস কাউন্টারে ভিড় করছেন যাত্রীরা। এ নিয়ে বিস্তারিত জানাতে সিরাজগঞ্জের কড্ডার মোড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিফাত রহমান। রিফাত, বাস কাউন্টারে যাত্রীর চাপ কেমন দেখছেন, আর ভাড়া বেশি নেওয়ার কোনো অভিযোগ দেখেছেন কিনা বিস্তারিত জানাবেন। বেলা গড়ার সাথে সাথে এই যমুনা সেতুর যে পশ্চিম সংযোগ মহাসড়ক রয়েছে, মহাসড়কের কড্ডার মোড়ে যাত্রী চাপ কিন্তু বাড়ছে। বিশেষ করে ঢাকা এবং ময়মনসিংহমুখী যে যাত্রীগুলো রয়েছে, সে যাত্রীর কিন্তু চাপ সকাল থেকে ছিল, কিন্তু বেলা যত বাড়ছে চাপ কিন্তু কয়েক গুণ বেড়ে গেছে। দেখতে পাচ্ছেন যে ঢাকার মুখী যারা আসলে নিম্ন আয়ের মানুষ রয়েছে, তারা কিন্তু মূলত এই মোড়ে ভিড় করছেন। পাশাপাশি যারা আসলে অগ্রিম টিকিট কেটে রেখেছেন বিভিন্ন কাউন্টারে তারা ভিড় করছেন। আপনাকে জানিয়ে রাখি যে যেহেতু ঈদের ছুটি শেষ হয়ে আসছে, যারা একটু আগে ভাগেই তারা ঢাকায় ফিরছেন এবং ঢাকা ফিরে তারা একটু বিশ্রাম নিয়ে অফিস করবেন, তারা মূলত এই মোড়ে গত 2 দিন হলেই আসছেন এবং ঢাকা দিকে যাত্রা করছেন। তবে আজ ভোর থেকে আসলে মূল চাপটি কিন্তু পড়েছে মহাসড়কে। বিশেষ করে যারা যাত্রী নিম্ন আয়ের যাত্রী রয়েছেন, তারা এই মোড়ে এসে যাত্রীরা বাসে করে ঢাকায় যাওয়ার জন্য চেষ্টা করছেন। তবে আসলে বাসের পর্যাপ্ত বাস রয়েছে, তবে ভাড়া বাড়তির একটি অভিযোগ কিন্তু যাত্রীরা আমাদের কাছে করেছেন। যেখানে আসলে ঢাকায় যেতে 300 থেকে 350 টাকা ভাড়া স্বাভাবিক সময়, পাশাপাশি বিআরটিএ নির্ধারিত যে ভাড়া রয়েছে 370 টাকা, তার থেকে কিন্তু অতিরিক্ত ভাড়া আদায় করছে এখানকার যারা পরিবহন সংশ্লিষ্টরা রয়েছেন। যাত্রীরা যেটি বলছেন যে যাত্রীদের কাছ থেকে ক্ষেত্র বিশেষে 500 থেকে 550 টাকা ভাড়া আদায় করা হচ্ছে। পাশাপাশি দাঁড়িয়ে এবং টুলে করেও কিন্তু যাত্রীদের এই অতিরিক্ত ভাড়া দিয়ে যেতে হচ্ছে। আরেকটি বিষয় যেটি আমরা দেখছি যে এই মহাসড়কে যেহেতু অতিরিক্ত ভাড়া, সে কারণে যারা নিম্ন আয়ের কিংবা পোশাক শ্রমিক যারা রয়েছেন, তারা যেগুলো খোলা ট্রাক, পিক আপ, এগুলোতে করে এই তারা যেটি বলছেন যে আসলে এই যে তীব্র তাপদাহ চলছে, এই তাপদাহের কারণে কিন্তু তাদের আসলে প্রচুর ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে শিশু এবং নারীরা যারা রয়েছেন, তারা কিন্তু এই তীব্র গরমে অনেকটাই কষ্ট পোহাতে হচ্ছে। তবে এই যে ফিরতি যাত্রা, যারা কর্মস্থলে ফিরছেন, তাদের কিন্তু এই যাত্রা, ঢাকায় যাত্রা কিন্তু অনেকটাই দুর্ভোগ রয়েছে। তো এই ছিল আমার কাছে কড্ডার মোড় থেকে কর্মস্থলে ফেরা মানুষের সবশেষ। শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে এই মুহূর্তে মিরপুরে কথা বলছেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। না, সবাই তো কাজ করছে সারা বছরই, যখন যে ফ্রি টাইম থাকে সব সময় কিন্তু স্কিল নিয়ে কেউ না কেউ কাজ করে। এখানে আপনি যদি দেখেন আসলে স্কিল নিয়ে কাজ কতটুকু হচ্ছে, এটা তখনই বোঝা যখন আমরা আস্তে আস্তে রেজাল্ট হওয়া শুরু হবে। এই মুহূর্তে যদি বলেন খুব বেশি একটা ভালো রেজাল্ট হচ্ছে না, সো হয়তো আরো কোনো জায়গায় আমাদের একটু কাজ করা লাগবে। বাট হ্যাঁ, সবাই স্কিল নিয়ে ভালো কাজ করছে এবং যার যে জায়গায় ল্যাকিংস আছে এই জায়গাগুলো কিভাবে ইমপ্রুভ করা যায় এগুলো নিয়ে কাজ করছে। বাট দিন শেষে আসলে রেজাল্টটা খুব ইম্পর্টেন্ট। যদি আমরা ভালো খেলতে পারি তাহলে আসলে সবার জন্য ভালো। আবারও সিলেট বিভাগের বিভিন্ন সীমান্ত দিয়ে 70 জনকে পুশিন করিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। বৃহস্পতিবার ভোর রাতে সিলেট এবং সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত দিয়ে এই পুশিনের ঘটনা ঘটে। বিজিবি জানায়, জৈন্তাপুর উপজেলার মোকাম পুঞ্জি সীমান্ত এলাকা দিয়ে রাত 3টার দিকে 9 শিশু এবং 4 নারী সহ মোট 17 জনকে পুশিন করা হয়। এ সময় তাদেরকে আটক করে বিজিবি। এছাড়া একই উপজেলার মিনাঢিলা সীমান্ত এলাকা দিয়ে পুশিনের সময় 14 জন নারী এবং শিশু সহ আরও 23 জনকে আটক করে বিজিবি 48 ব্যাটালিয়ন। আটককৃত সবাই লালমনিরহাট এবং কুড়িগ্রাম জেলার বাসিন্দা বলে জানিয়েছে বিজিবি। এছাড়া সিলেটের কালাইরাগ সীমান্ত দিয়ে 13 জন এবং সুনামগঞ্জের নোয়াকুট বিওপি সীমান্ত দিয়ে 17 জনের পুশিনের ঘটনা ঘটেছে।
তারেক রহমানের দেশে ফিরতে আর কোনো বাধা নেই, চাইলে তিনি যে কোনো সময় দেশে ফিরতে পারবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বেলা 11টার দিকে গাজীপুরের সালনা হাইওয়ে থানা পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, ভারত থেকে যাদের পুশিং করা হচ্ছে তাদের অমানবিকভাবে ঠেলে দেওয়া হচ্ছে। ওনার তো দেশে ফেরার তো কোনো অসুবিধা নাই, উনি যে কোনো সময় ইচ্ছা, উনি বাংলাদেশের নাগরিক, যে কোনো সময় ইচ্ছা উনি দেশে ফিরতে পারবেন। ওনারা যেই সময় উনি যেই সময় উনি মনে করবেন উনি সেই সময় দেশে ফিরবেন। ফরেন অ্যাডভাইজারও আপনাদের বলছে, তারাও কিন্তু তাদের চিঠি দিচ্ছে যে আমাদের বাংলাদেশি নাগরিক যদি ওই অগদেশে থাকে আমরা অবশ্যই নিব, কিন্তু তারা একটা প্রপার চ্যানেলে আসতে হবে। নিয়ম হলো প্রপার চ্যানেলে। ওনারা করে নাকি এটা ফলো না করে এই জঙ্গলে রাস্তা দেখি জায়গায় না ওই সব জায়গায় গিয়ে করে, এটা একটু অমানবিক। 120 কিলোমিটারের সমুদ্র সৈকতের 115 কিলোমিটারই পর্যটকদের জন্য অরক্ষিত। মাত্র 5 কিলোমিটার এলাকার জন্য কাজ করে লাইফগার্ড। সাগরের নিচে থাকা গুপ্ত খাল, প্রবল স্রোত আর সীমিত উদ্ধার তৎপরতায় সমুদ্রে গোসল করতে গিয়ে ঘটছে প্রাণহানি। ঈদের ছুটিতে সমুদ্র সৈকতে 6 জনের মৃত্যুর ঘটনায় আবারও সামনে আসছে সৈকতের চরমেই অব্যবস্থাপনার চিত্র। মন্তোষ বেদজ্ঞের তথ্য ছবিতে দেখুন বিস্তারিত। ঈদুল আজহার ছুটিতে মাত্র 3 দিনেই কক্সবাজার ভ্রমণ করেছেন 3 লাখের বেশি পর্যটক। তাদের 90% গিয়েছেন সাগরে নামতে। কিন্তু এই আনন্দঘন মুহূর্তের পেছনেই লুকিয়ে আছে ভয়ঙ্কর ঝুঁকি। সাগরের নিচে সৃষ্টি হয়েছে একাধিক গুপ্ত খাল ও স্রোতের ফাঁদ। অনেকেই বুঝতেই পারেন না কখন তারা নিরাপদ এলাকা ছেড়ে প্রবেশ করেছেন মৃত্যু ঝুঁকির জোনে। গত 3 দিনে সমুদ্রে ডুবে মারা গেছেন পর্যটক সহ অন্তত 6 জন। গত 10 বছরে এ সংখ্যা অন্তত 60। সমুদ্রের মতো যাবে, মানুষ আসতেছে, এত দূরে না যেয়ে যদি নিজের সাবধানতা বজায় রাখে তাহলে এটা খুব কমে আসবে এই দুর্ঘটনাগুলো। এখানে দেখাশোনা করার জন্য লোকজন বাড়াইতে হবে। সৈকতের কলাতলি থেকে লাবণী পর্যন্ত মাত্র 5 কিলোমিটার জুড়ে কাজ করছে সি সেফ লাইফগার্ড নামে বেসরকারি একটি সংস্থার 27 জন উদ্ধারকর্মী। কিন্তু বাকি 115 কিলোমিটার টেকনাফ থেকে কলাতলি এবং শৈবাল পয়েন্ট থেকে নাজিরা টেক পর্যন্ত সম্পূর্ণ অরক্ষিত। এই এলাকায় যদি কেউ নিখোঁজ হন, ওই অঞ্চলগুলোতে উদ্ধার কার্যক্রম প্রায় অসম্ভব হয়ে পড়ে। তাদেরকে আমরা কিন্তু পালাক্রমে নিষেধ করতেছি, আমরা একটা টিম যাচ্ছি, নিষেধ করতেছি যেন ডেঞ্জারের জন্য না যায়। মাত্র 27 জন লাইফগার্ড মাত্র 3টি পয়েন্টেই এই সেবাটি দিচ্ছে। এইখানটায় বর্তমানে প্রয়োজন অন্তত 100 জন লাইফগার্ড। কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জানালেন, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে লাইফগার্ড ও বিচ কর্মীর সংখ্যা বাড়ানোর পরিকল্পনা এবং জনসচেতনতা সৃষ্টিতে কাজ করছে প্রশাসন। রাত 3টা-4টা পর্যন্ত মোবাইল রেসপন্স করছি। কখনো কখনো কোনো বিচে এমন দেখেছে 12টা, 1টা, 2টা সময়ও কেউ পানিতে নামছে। এটি খুবই অনভিপ্রেত, এটি কাম্য নয়। পর্যটকদের সচেতন হতে হবে। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন গন্তব্য কক্সবাজারে বিলাসবহুল হোটেল মোটেল রয়েছে অনেক, কিন্তু পর্যটকদের জীবনের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা এখনও নিশ্চিত হয়নি। কবে এই উদাসীনতার অবসান হবে সেটাই এখন বড় প্রশ্ন। এখন কক্সবাজার। এবার আন্তর্জাতিক। লস অ্যাঞ্জেলেসে রেড অ্যালার্ট জারির পর অবৈধ অভিবাসীদের ধরতে ট্রাম্প প্রশাসনের অভিযানের বিরুদ্ধে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে 17টি শহরে। লস অ্যাঞ্জেলেসে টানা 6ষ্ঠ দিনের বিক্ষোভে আন্দোলনকারীদের থামাতে গণহারে ধরপাকড় করছে পুলিশ। যদিও আন্দোলন ছড়িয়ে পড়ার বিষয়ে কিছুই জানেন না প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে লস অ্যাঞ্জেলেসের মেয়রের দাবি আন্দোলনকে উস্কে দিয়েছে হোয়াইট হাউস। বাকিটা জানাচ্ছেন নাফিয়া আরমান মনন। বিভিন্ন দেশের পতাকা, ব্যানার ও ফেস্টুন হাতে লস অ্যাঞ্জেলেসের রাস্তায় হাজারো মানুষ। অভিবাসন বিরোধী অভিযানের বিরুদ্ধে এই আন্দোলন চলছে গেল 6 দিন ধরে, তবে একটুও পাল্টেনি দৃশ্যপট। আন্দোলনের জনস্রোত থামাতে বল প্রয়োগের পাশাপাশি নির্বিচারে ধরপাকড় চালাচ্ছে পুলিশ। টানা দ্বিতীয় দিনের মতো শহরটিতে জারি রয়েছে রাত্রিকালীন কারফিউ। পাশাপাশি দ্রুততার সঙ্গে কার্যকর করা হচ্ছে অভিবাসীদের নির্বাসন। ইতোমধ্যে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে শিকাগো, নিউ ইয়র্ক, ওয়াশিংটন ও অস্টিন সহ 17টি শহরে। বেশ কয়েকটি শহরে ব্যবসা প্রতিষ্ঠানে চলছে লুটপাট। বিতর্ক সত্ত্বেও ক্যালিফোর্নিয়ায় কাজ করছে 4000 ন্যাশনাল গার্ড সদস্য। শনিবারের মধ্যে মাঠে নামছে আরও 700 মেরিন সদস্য। পরিস্থিতি নিয়ন্ত্রণে টেক্সাসেও ন্যাশনাল গার্ড পাঠিয়েছে পেন্টাগন। যদিও যুক্তরাষ্ট্র জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়া সম্পর্কে কিছুই জানেন না ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের দাবি, ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য সরকারের ব্যর্থতায় পরিস্থিতির অবনতি হয়েছে। What we have is a situation in Los Angeles that was caused by gross incompetence. They didn't have the police to handle it. The police were asking us to come in. লস অ্যাঞ্জেলেসের মেয়রের দাবি, আন্দোলনকে উস্কে দিয়েছে হোয়াইট হাউস।
বিপরীতে বেআইনি কার্যক্রমে জড়িতদের সাজা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন শহরটির ডিস্ট্রিক্ট অ্যাটর্নি। এদিকে অভিবাসন বিরোধী অভিযানে ন্যাশনাল গার্ড ও মেরিন সদস্য মোতায়েনে ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত গড়িয়েছে আদালতে। বৃহস্পতিবার এ বিষয়ে চলবে শুনানি। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব। প্রচণ্ড গরমে ভারতের দিল্লি এবং পাঞ্জাবে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। বুধবার দিল্লিতে তাপমাত্রা ছাড়িয়েছে ৪৫ ডিগ্রি এবং পাঞ্জাবে ৪৮ ডিগ্রি সেলসিয়াস। আগামী ২ থেকে ১ দিনে তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই বলে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। আরও জানাচ্ছেন জাহানারা ভুইয়া। কাঠফাটা রোদের তাপে পুড়ছে ভারতের উত্তর পশ্চিমাঞ্চল। দিল্লি, পাঞ্জাব, রাজস্থান ও উত্তরপ্রদেশে প্রচণ্ড গরম, তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। বুধবার দিল্লিতে তাপমাত্রা ছাড়িয়েছে ৪৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতার কারণে ৫১ ডিগ্রি সেলসিয়াস গরম অনুভূত হয়েছে সেখানে। তীব্র গরমে তাই নাভিশ্বাস সেখানকার বাসিন্দাদের। সবচেয়ে বেশি দুর্ভোগে খেটে খাওয়া দিনমজুরের। दिल्ली तो ऐसे तप रही है कि जैसे हम लोग रेगिस्तान में खड़े हों। इतनी ज़्यादा गर्मी हो रही है, चिलचिलाती धूप है इतनी ज़्यादा कि सहन नहीं हो रहा है। ये समझिए कि हम लोग जो है गर्मी की वजह से मजबूरी में निकल रहे हैं, इसलिए कि हम लोग को जो है कमाएंगे नहीं तो खाएंगे क्या जो है। অসহ্য এই গরমে মানুষের পাশাপাশি চরম কষ্ট পাচ্ছে চিড়িয়াখানায় থাকা পশু পাখি। তাই এই সময়টাতে তাদের বিশেষ যত্ন নেয়ার পরামর্শ পশু চিকিৎসকদের। এই পরিস্থিতিতে শহরটিতে রেড অ্যালার্ট জারি করেছে রাজ্য সরকার। বাসিন্দাদের জরুরি প্রয়োজন ছাড়া সরাসরি সূর্যের আলোতে না যাওয়া, প্রচুর পানি খাওয়া ও দুপুরের প্রচণ্ড রোদে ঘরে থাকার পরামর্শ রাজ্য সরকারের। শুক্রবার দিল্লিতে সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৪৭ ডিগ্রি সেলসিয়াস। এরপর থেকে তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ। দিল্লির পাশাপাশি রেড অ্যালার্ট জারি রয়েছে পাঞ্জাবেও। প্রদেশটিতে বুধবার তাপমাত্রা ছাড়িয়েছে ৪৮ ডিগ্রি সেলসিয়াস। সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও বাড়তে পারে বলে শঙ্কা জানিয়েছে পাঞ্জাবের আবহাওয়া বিভাগ। জাহানারা ভুইয়া, এখন বিশ্ব। এবার খেলা প্রসঙ্গ। বাংলাদেশ হাই পারফরম্যান্স ইউনিটের ক্যাম্প শুরু হতে যাচ্ছে। বৃহস্পতিবার থেকে ২৮ জন ক্রিকেটারকে নিয়ে আগস্টের মাঝামাঝি পর্যন্ত চলবে এই ক্যাম্প। সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আগামী ৩ দিন ক্রিকেটারদের স্ক্রিনিং হবে। এরপর ১৬ জন ক্রিকেটাররা যাবেন চট্টগ্রামে। সেখানে প্রথম ধাপের অনুশীলন শেষে ১৫ জুলাই এইচপি দল যাবে রাজশাহীতে। ১৩ আগস্ট পর্যন্ত দ্বিতীয় দফায় অনুশীলন চলবে। অনুশীলন ছাড়াও ইংরেজি ভাষার দক্ষতা, খাদ্যাভ্যাস, গণমাধ্যমের সঙ্গে যোগাযোগ, প্লেয়িং কন্ডিশন সম্পর্ক ধারণা এবং দুর্নীতি বিরোধী গাইডলাইন সম্পর্কেও জ্ঞান দেওয়া হবে এই ক্যাম্পে। ঢাকায় প্রথম ৩ দিনের তাত্ত্বিক বিষয় ক্যাম্পের পর চট্টগ্রাম এবং রাজশাহী হবে স্কিল ট্রেনিং এবং ম্যাচ অনুশীলন। শেষ করছি এখন ঢাকা, তার আগে শিরোনামগুলো আরও একবার। ভোটের তারিখ নির্ধারণী প্রাধান্য পাবে ডক্টর ইউনূস তারেক রহমানের বৈঠকে। স্বাগত জানাতে সভাস্থলে থাকবেন প্রবাসী নেতাকর্মীরা। রাজধানীর বাইরেও চোখ রাঙাচ্ছে করোনা। রাজশাহীতে ১৫ দিনে আক্রান্ত ৩০। ডেঙ্গুর হটস্পট বরগুনা, চিকিৎসক সংকটে ভোগান্তি চরমে। দেশে আগামী ২ থেকে ৩ দিনেও তাপমাত্রা কমার সম্ভাবনা নেই, বাড়ছে অস্বস্তি। দিল্লিতে ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় রেড অ্যালার্ট। কক্সবাজারের ১২০ কিলোমিটার সৈকতে ডুবে মৃত্যুর মিছিল। মাত্র ৫ কিলোমিটার এলাকায় পর্যটকের নিরাপত্তায় লাইফগার্ড। এবং অভিবাসন নীতি বিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র। শহরে শহরে ছড়িয়ে পড়েছে ক্ষোভ। লস অ্যাঞ্জেলেসে ব্যাপক বিশৃঙ্খলা। এই ছিল এখন ঢাকার আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে যুক্ত থাকতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।